এখন পাহাড়ি নদীর উপরে বেশিরভাগ জায়গাতেই এই বিআরও দ্বারা নির্মিত ফোল্ডিং লোহার ব্রিজগুলো দেখা যাচ্ছে। বিশেষ করে নর্থ সিকিমে আমি যতটা জায়গায় ঘুরেছি, যে কটা জায়গায় ব্রিজগুলো ভেঙে গেছিলো বা বড় কংক্রিটের ব্রিজগুলো ছিল, ভেঙে যাওয়া ব্রিজগুলোর জায়গায় সবই এই বিআরও দ্বারা নির্মিত ফোল্ডিং লোহার ব্রিজ তৈরি হয়েছে। তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম নর্থ সিকিম। ওই যে আমি বুগুর মাকে দাঁড় করিয়ে দিয়ে ওই দিক থেকে নন্দীকে নিয়ে আসছি, ব্রিজটা টপকাবো, আর সেই ভিডিওটা করার জন্য বুগুর মায়ের হাতে মোবাইলটা দিয়েছিলাম। আর আমার সামনে যারা যাচ্ছে, এই ভাইরা এসছে বিহার থেকে, দুই বন্ধু একসাথে চলে এসছে। আর আমি, বুগুর মা আর নন্দী এই প্রথম বরফের দেখা পেলাম। ইয়ামথাং ভ্যালি পার করে রাস্তার পাশে এই প্রথম বরফের দেখা পেলাম। ভাইরা নিয়ে এসছে R15 আর আমার বুলেট স্ট্যান্ডার্ড, যার নাম হচ্ছে নন্দী। চারিদিকে শুধু পাইন আর রডোডেন্ড্রন জঙ্গল। সকাল সকাল প্রথম রোদের মিষ্টতা পেয়ে গেলাম। এই দেখো, দুটো ভাই পুরো সোয়াগের সাথে বাইক চালাচ্ছে। একজন তো পিছনে বসে পুরো উড়ছে, দুই ডানা মেলে দিয়ে ওড়ার চেষ্টা করছে। আর আমি চালাচ্ছি নন্দীকে, আর বুগুর মা দুইজনের ভিডিও করছে। দুজনের বলতে কি, বুগুর মা চারিদিকের ভিডিও করছে, তার মধ্যে ওই দুজনের ভিডিও করতে বলেছি, বুগুর মা ওই দুজনের ভিডিও করছে। বেশ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়নি। একেবারে সমস্ত চেকপোস্ট ক্রস করে আমরা ইয়াংথাং ভ্যালি ক্রস করে এখন যাচ্ছি উপরের দিকে। পাইন বনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি উপরের দিকে। দুই ভাই খুব চিল করছে, খুব আনন্দ করছে। এদের সাথে আমার প্রথম পরিচয় এবার, কিন্তু বন্ধুত্বটা অনেক গভীর হয়ে গেছে। এই দেখো রাস্তা, এখানেও কোনো গ্লেশিয়ার ভেঙে চলে এসছে, ল্যান্ডস্লাইড হয়েছে প্রচুর, রাস্তাটা এখানে ভাঙাচোরা রয়েছে। বুগুর মামার গাড়ির কাছে ক্যামেরা ধরে রয়েছে। রিস্কেবল ম্যাটার খুব। সামনে আরও একটা ব্রিজ রয়েছে, আর বাঁদিকে দেখো যে অল্প অল্প জায়গায় জল গড়িয়ে গড়িয়ে এসছে, হালকা ড্রেনের মতন সিস্টেম রয়েছে, সেখানটাতে বরফ জমে গেছে। যেখানে যেখানে জল সেখানে সেখানে বরফ। সকালবেলা আসার সময় আমরা যেই হোটেলে ছিলাম, ওই হোটেলের পাশে একটা হোটেল ছিল। ওই হোটেলের বয়স্ক একজন মহিলা খুব বারণ করছিল আমাদের আসতে, যে আবি মত যাইয়ে, এবার রাস্তা মে বরফ হোগা। তো আমরা দেখলাম সকাল সকাল না বেরোলে আমরা প্রথম দিন যেই কষ্টের সম্মুখীন হয়েছি সেটা হতে পারে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি, কোনো টেনশন না নিয়ে সকালে বেরিয়ে গেছি। ওই যে আরও একটা ব্রিজ, আর ব্রিজ দিয়ে আসছে একটা স্করপিও আর বোলেরো পাহাড়ের রমরমা। আগে যখন ছোটোবেলায় বলতে কি কলেজ লাইফে যখন এসেছিলাম, তখন দেখেছিলাম পাহাড়ে মারুতি ভ্যানের রমরমা। এই বছর দেখছি স্করপিও আর বোলেরোর প্রচুর রমরমা। আমি আর বুগুর মা এখানে দাঁড়িয়ে রয়েছে ওদের দুজনের ভিডিও করব বলে। ওরা দুজন দেখো আবার চিল করতে করতে আসছে আমার পাশ দিয়ে, চিলের মতো উড়ে গেল চিল করতে করতে। ওদের বললাম আরও একটু এগিয়ে যেতে, ওরা এগিয়ে গেল। ডান দিকে দেখো অনেক পাথর উপর থেকে নেমেছে, আর ওই যে উপরের যে বরফগুলো দেখতে পাচ্ছ, ওই বরফগুলো যখন গলে নিচে নামে, তখন এই পাথর টাথরগুলো নিয়ে একবারে নিচের দিকে নেমে যায়। এই বড় বোল্ডার পাথরগুলো সব রাস্তার উপর এসে পড়ে, আর জেসিবি দিয়ে বিআরওরা, ইন্ডিয়ান আর্মিরা আছে যারা আছে, বাকি সবাই তারা হাত লাগিয়ে এগুলোকে পরিষ্কার করে জেসিবির মাধ্যমে। তো আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায়, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে যারা রাস্তা তৈরি করে তাদের বাসস্থান। আর ওই একই সিস্টেমে আমি ওর ভাইদের বললাম যে আমাদের একটু ভিডিও করে দাও। আমরা আস্তে আস্তে আসছিলাম ব্রিজটা টপকে, আমাদের ব্রিজ টপকানো শেষ হয়েছে না, একটার পর একটা ব্রিজ আসছে। আস্তে আস্তে আসছিলাম, বুগুর মা চিলের মতো উঠছিল, চিল করতে করতে চিলের মতো উঠছিল। আর ভাইরা দেখো ভিডিও করে দিচ্ছিল আমাকে। ভাইদের হাত থেকে ক্যামেরা নিয়ে বুগুর মা নিচে দেখো কত বাড়ি ঘর রয়েছে। ওই যে এই বাড়িগুলো দূর থেকে দেখে মনে হয় যেন ছোট ছোট, কিন্তু কাছাকাছি আসলে বোঝা যায় যে এরিয়াটা অনেক। কারণ আমাদের এই সমতলের বাড়ির মতো এই বাড়ির ভিতরে তো তামজাম নেই, নর্মাল সিম্পল বাড়ি, জায়গাটা বেশি আছে ভিতরে, রুম সিস্টেম অতটা বেশি কম্প্যাক্ট নয়, বেশ ফাঁকা ফাঁকা জায়গায় সুন্দর করে বাড়িঘর করা। আর আমরা উঠছি এখন উপরের দিকে, যতই উপরের দিকে উঠছি তখন পাহাড়ের মাথায় বেশি বরফ, আরও বেশি বরফ দেখতে পাচ্ছি। স্নোকেপড মাউন্টেন যাকে বলে না, সেইটা দেখা যাচ্ছে। যত চোখের সামনে স্নোকেপড মাউন্টেন আসছে, আর অক্সিজেন লেভেলও তত ডাউন হচ্ছে। মাথা আস্তে আস্তে টিং 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 করে শুরু করছে, মনে হচ্ছে যেন ঘড়ির কাঁটার মতন ভিতরটা টিং টিং করছে। জল খেয়েছি প্রচুর, চকলেট খেয়েছি, তো জুস এনেছিলাম, জুস খেয়েছি, তবুও মনে হচ্ছে জলের অভাব। আর জল খেলে টয়লেট পাচ্ছে প্রচুর, তার কারণ ঠান্ডা এখানে প্রচুর, তা টয়লেটও পাবে, এটাই স্বাভাবিক। দেখো নন্দীকে চালিয়ে আমি এগিয়ে যাচ্ছি।
কখন যে কোন দিকে বাঁক নিতে হবে বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। আর যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে সেই জায়গাগুলো সব বাঁধানো রয়েছে দেখো পাথর দিয়ে। এই যে বাঁ দিকে দেখো উঁচু উঁচু দেয়াল করা রয়েছে, পাথর আর কংক্রিট দিয়ে বাঁধানো রয়েছে। বুগুরমা মাঝে মাঝে ক্যামেরাটা নিয়ে খুব মুশকিলে পড়ে যাচ্ছে, কারণ ঝাঁকুনি লাগছে প্রচুর। রাস্তা একটু যেখানে যেখানে অফরোডিং আছে খারাপ আছে সেই জায়গাগুলো ঝাঁকুনি লাগছে, ওর হাত থেকে ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। ডান দিকেও একটা ল্যান্ডস্লাইড জোন রয়েছে, দেখো প্রচুর স্লাইড হয়ে নিচে নেমেছে, রাস্তার উপরে প্রচুর পাথর ঝুড়ো পাথর পড়ে রয়েছে। আর উপরে যত উঠছি তত ন্যাচারাল ভেজিটেশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ভেজিটেশনের নেচার চেঞ্জ হচ্ছে, ন্যাচারাল ভেজিটেশন চেঞ্জ হচ্ছে। কোথাও কোথাও পাইন গাছ বেশি রয়েছে, কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা রডোডেন্ড্রন প্রচুর রয়েছে। আগেই বলেছি যে ইয়ামথাং ভ্যালিতে টোটাল 32 টাইপসের রডোডেন্ড্রন হয়। তা আমরা এখন এসেছি কিছু শুধু রডোডেন্ড্রন গুটিগুলো দেখতে পেয়েছি, রডোডেন্ড্রন এখনও ফোটেনি, মার্চ এপ্রিল মাসে ফুটবে বলেছে। চেষ্টা করব যে মার্চ এপ্রিল মাসে যদি আসা যায় কোনো একবার, তাহলে রডোডেন্ড্রনের সান্নিধ্য পাবো বা রডোডেন্ড্রনের সঙ্গে দেখা হবে। এই দেখো আরও একটা বাঘ, খুব ভয়ঙ্কর বাঘ, আর এই বাঘের সামনেই দাঁড়িয়ে রয়েছে একটা বোলেরো আর স্করপিও। বললাম না পাহাড়ে এখন বোলেরো আর স্করপিওর প্রচুর রমরমা রয়েছে। আমাদের তো নেই, আমরা নন্দী নিয়ে চলে এসেছি বুলেট নিয়ে। আর ওই যে দূরে দেখো পাহাড়, পাহাড়ের মাথায় বরফ, আর ঘাসগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। যত উপরে উঠছি দেখেই বোঝা যাচ্ছে যে জলের অভাবে ঘাসগুলো আস্তে আস্তে লাল হয়ে গেছে, কিছু ঘাস হলুদ হয়ে গেছে। আর পাইন গাছগুলো কিন্তু সতেজ রয়েছে, পাইন গাছগুলো যেমন সবুজ থাকার তেমন সবুজই রয়েছে। ওই দেখো বাঁদিকে আরও কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইড এখানে হবে কারণ এখানকার পাহাড় অত শক্ত নয়, মানে বোল্ডার পাথর, তার মধ্যে মাটি ধুলো টাইপের দিয়ে পাহাড় তৈরি হয়েছে, তো অত শক্ত নয়। এই যে ডান দিকে দেখো টোটাল পাহাড়টা ধসে নেমেছে, মোটামুটি পাহাড়টার মনে হচ্ছে একটা সাইড পুরো ধসে নেমে গেছে। আর দূর থেকে দেখে বোঝা যাচ্ছে ওটা কোনো শক্ত পাথরের পাহাড় নয়, পুরো ধুলো বালি কাকড় দিয়ে তৈরি একটা পাহাড়। বড় বড় বোল্ডার উপর থেকে নেমে এসছে, তার মাঝে মাঝেই দেখো রডোডেন্ড্রন রয়েছে। এই রডোডেন্ড্রনটা এখনও অবধি দেখতে পাচ্ছি। আর ডান দিকে দেখো ওই যে বড় পাথরগুলো কেমন শিল্পকর্মের মতো সাজানো রয়েছে। আর ওই যে বড় ধসটা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা পুরো ধসে নদীতে নেমে গেছে। ধসটা বেশি হয় বৃষ্টির সময়, আগস্ট সেপ্টেম্বর মাসে প্রচুর ধস হয়, ধস নামে, কারণ ওই সময় বৃষ্টি হয়, পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়, যে বৃষ্টিগুলো শৈলক্ষেপ বৃষ্টি বলে। মেঘ এসে পাহাড়ে যখন ধাক্কা খায়, সেই ধাক্কা খেয়ে ওই মেঘ থেকে প্রচুর পরিমাণে জল নিচে নামে, এটাকে বলে শৈলক্ষেপ বৃষ্টিপাত, মানে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে যে বৃষ্টিটা নামে। তার সাথে সাথে এই যে দেখো পাথরগুলোও উপর থেকে প্রচুর পরিমাণে নেমে এসছে, বড় বড় বোল্ডার, ছোট ছোট বোল্ডার অনেক মিলেমিশে সব নেমে এসছে। নেমে আসলেও রাস্তা ক্লিয়ার রাখতে হয়, কারণ এটা চায়না বর্ডারে যাওয়ার বা জিরো পয়েন্টে যাওয়ার একমাত্র রাস্তা, এর কোনো বিকল্প রাস্তা নেই, যার জন্য এটাকে সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখা হয়। না হলে তো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে বর্ডারের সাথে, মানুষও ঘুরতে আসতে পারবে না। জনবসতি নেই, জনবসতি পুরো শূন্য। যা আছে ওই ইয়ামথাং ভ্যালিতে কিছু দোকান আছে, জিরো পয়েন্টে কিছু দোকান আছে, যারা লাচুং থেকে গিয়ে ওখানে দোকানদারি করে সকালবেলা, আবার বিকেলবেলা নেমে চলে আসে। এই যে এই বড় যে ধসটা পাহাড়ের, এটা বহু দূর থেকে দেখা যাচ্ছে, একটা পাহাড়ের অর্ধেকটা পুরো নেমে চলে এসছে ধসের মাধ্যমে, ল্যান্ডস্লাইডের ফলে। ওই বললাম যে বৃষ্টির সময় প্রচুর এখানে ল্যান্ডস্লাইড হয়, তো ল্যান্ডস্লাইডের ফলে এটা ধসে নেমে চলে এসছে। ওইটাই দূর থেকে বারবার দেখা যাচ্ছে, পাহাড় রাস্তা তো ঘুরে ঘুরে যাচ্ছে, একবার ডানে একবার বায়ে, একবার ডানে একবার বায়ে, ঘুরে ঘুরে যাচ্ছে ঘুরতে ঘুরতে। ওইটাই খুব সকালে বেরিয়েছি, তো আমাদের খিদে পেয়েছে। বুগুর মাকে জিজ্ঞেস করলাম যে খিদে পেয়েছে নাকি, বুগুর মা বললো হ্যাঁ খিদে পেয়েছে। তো আমরা কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা যে আমাদের কাছে ড্রাই খাবারগুলো আছে বা জুস আছে সেইগুলো খাবো। দেখলে বললাম না যে উপরে যত উঠবো রডোডেন্ড্রন গাছ কমে যাবে, গাছ কমে গেছে, সাথে কিছু গাছ দেখো শুকিয়ে গেছে পুরো। রডোডেন্ড্রনে কিছু গাছ রয়েছে যেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। ওই যে সেই পিছনে 10 নম্বর পাহাড়টা, কোথায় দিয়ে এসে কোথায় দিয়ে যাচ্ছি বোঝা বড় মুশকিল। আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে বিস্কুট খাওয়ার জন্য, বুগুর মাকে বলে দিলাম কি করে শ্যুট করতে হবে। सूरज तू लगा लोगे ना ठीक रहेगा भाई। वो कितने का लिए थे वो स्टैंड स्टैंड पीछे का मेरा वो दादा को पूछ रहे R15 हाँ पूरा सेटअप में कितना खर्च हो गया था? वो R15 में पूरा सेटअप जो लगा हुआ पिनियन विनियन कितना लग गया था? पूरा जो मॉडिफाई किया जी 50 नहीं सिर्फ स्लाइडर और पीछे का दादा बिस्कुट ना दादा, ऐसा जाएगा। वो स्लाइडर का लिए 1800। तब कहता है राइडर राइडर होता है। जब ये हेलमेट पहना हुआ था हमको लगा
ठंडा कौन हाँ हमको लगा 20 साल का इसलिए बता वो ज्यादा नहीं है हम्म। 31-32 का होगा शायद नहीं हमको लगा 20 साल में তো এই চলে এসেছি লাস্ট চেকপোস্ট পার করে অনেকটা উপরে আমি আছি বুকুর মা আছে আমাদের সাথে দুই ভাই আছে বিহার থেকে আর এই দাদারা এই দাদার নাম আমার নাম সেম দাদার নাম সুদীপ্ত জানা আমি সুদীপ্ত বিশ্বাস দেখো পাহাড়ে এসে এত দূর দাদা মেদিনীপুর থেকে এসেছে আমি বেথুয়াডহরি থেকে এসেছি এত দূর এসে কি কোইন্সিডেন্ট মানে দাদার সাথে দেখা হয়ে গেল এত ফাঁকা জায়গার মধ্যে দাঁড়িয়ে যেখানে কোনো দোকানে আমরা কি খাচ্ছি অরিও এই যে অরিও বিস্কুট খাচ্ছি সবার সাথে শেয়ারিং ইজ কেয়ারিং সবার সাথে শেয়ার করে নিলাম সবাই বিস্কুট খেলো ফটোশুট হচ্ছে আমরা বেরোবো খুব তাড়াতাড়ি কারণ বেশিক্ষণ ওয়েট করবো না चौधरी চলো তোমার ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লাস্ট একটাই কথা বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয় গুড বাই